ভারতের মুঘল সম্রাটদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন জালাল উদ্দিন মুহাম্মদ আকবর। তিনি 1556 থেকে 1605 সাল পর্যন্ত রাজত্ব করেন এবং ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অংশে মুঘল ক্ষমতা প্রসারিত করে। 1556 সালে সম্রাট আকবর দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হবার পর থেকে ভারতে মুঘল সাম্রাজ্য স্থায়িত্ব লাভ করে। এই সময় থেকে আওরঙ্গজেবের রাজত্বকাল পর্যন্ত মুঘল সাম্রাজ্য সীমানা ক্রমশ বর্ধিত হতে থাকে। এক্ষেত্রে মুঘল সম্রাট আকবর ও আওরঙ্গজেব উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। রাজ্য বিস্তার জীবন সমৃদ্ধ হয়। 1542 খ্রিস্টাব্দের 15ই অক্টোবর মাতা হামিদা বানুর কোল আলোকিত করে এই সুন্দর ভুবনে মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আকবর জন্মগ্রহণ করে। এই সময় হুমায়ুন এবং তার স্ত্রী হামিদা বানু শেরশাহের হস্তে রাজ্যচ্যুত হয়ে এবং ভ্রাতৃবর্গ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে সিন্ধু প্রদেশের অন্তর্গত অমরকোটের রানা প্রসাদের গৃহে আশ্রয় নিয়েছিলেন। সিংহাসন আরোহণ। সম্রাট হুমায়ুন ইরানের শাহের সহযোগিতায় হারানো রাজ্যের একাংশ পাঞ্জাব, দিল্লি ও আগ্রা পুনরুদ্ধার করে। এরপর তিনি 1556 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি মৃত্যুবরণ করে। তখন আকবরের বয়স ছিল মাত্র 13 বৎসর। আকবর তখন পাঞ্জাবে সিকান্দার সুরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিলেন। এই সংবাদ পেয়ে হুমায়ুনের বন্ধু ও আকবরের অভিভাবক বৈরাম খাঁ 14 ফেব্রুয়ারি 1556 সালে আকবরের সিংহাসন আরোহণের অভিষেকক্রিয়া সম্পন্ন করে। স্বভাবতই 13 বছরের বালক আকবর শাসনকার্যের দায়িত্ব গ্রহণের উপযুক্ত ছিলেন না। তাই বৈরাম খান তার পক্ষে শাসনকার্য পরিচালনা করতে লাগলেন। আকবর সিংহাসনে আরোহণ করেই দিল্লির জামি মসজিদে নিজের নামে খুতবা পাঠ করে শাহেনশাহ উপাধি নেন। অভিভাবক বৈরাম খাঁ প্রধানমন্ত্রী রূপে নিযুক্ত হন এবং আকবরের কাছ থেকে খানিখানান উপাধিতে ভূষিত হন। এই সময়ে রাজ্য পরিচালনা করতেন বৈরাম খাঁ। আকবর নামে মাত্র সম্রাট ছিলেন। আকবরের সিংহাসন আরোহণকালে ভারতের রাজনৈতিক অবস্থা। আকবর যখন সিংহাসনে আরোহণ করেন তখন মুঘল সাম্রাজ্য কেবলমাত্র পাঞ্জাব, দিল্লি ও আগ্রার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এ সময় ভারতের রাজনৈতিক সংকট তীব্রভাবে ঘনীভূত হয়েছিল এবং চারদিকে বিশৃঙ্খলার দরুন বালক আকবর চরম সংকটে পতিত হন। শের শাহের সুরি বংশের 3 জন উত্তরাধিকারী সিকান্দার শাহ সুরি, আদিল শাহ সুরি এবং ইব্রাহিম সুরি ভারতের বিভিন্ন রাজ্য শাসন কর। শের শাহের উত্তরাধিকারীদের সময় থেকে ভারতে বহু স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। হুমায়ুন সাম্রাজ্যের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে পারলেও সাম্রাজ্যকে সুসংহত করার সময় পাননি। এ সময়ে দিল্লির সিংহাসনের প্রতি 3 জন নরপতির লোলুব্ধ দৃষ্টি ছিল। প্রথমত, শের শাহের ভ্রাতুষ্পুত্র আদিল শাহের সেনাপতি হিমু দিল্লির সার্বভৌম ক্ষমতা দখলের জন্য তৎপর হন। দ্বিতীয়ত, শের শাহের অপর ভ্রাতুষ্পুত্র সিকান্দার সুর পাঞ্জাব থেকে দিল্লির সার্বভৌম ক্ষমতা দখল করে আকবরের সিংহাসন দাবিকে বিনষ্ট করতে উদ্যত ছিলেন। তৃতীয়ত, উত্তর পশ্চিম অঞ্চলে আকবরের বৈমাত্রে ভ্রাতা মির্জা মোহাম্মদ হাকিম স্বাধীনভাবে রাজত্ব করছিলেন। তিনিও আকবরের সিংহাসনের দাবিকে বিনষ্ট করে নিজের দাবিকে সুপ্রতিষ্ঠিত করতে সচেষ্ট হন। তৎকালীন ভারতের বিভিন্ন স্বাধীন রাজ্যের অবস্থাসমূহ। এ সময়ে স্থানীয় এক মুসলমান বংশ কাশ্মীর শাসন করছিল। সিন্ধু ও মুলতান স্বাধীনতা ঘোষণা করেছিল। বাংলায় শাসন করছিল শের শাহের বংশধররা। দিল্লি থেকে বিতাড়িত হয়ে আদিল শাহ আগ্রা থেকে মালব পর্যন্ত অঞ্চল শাসন করছিলেন। দিল্লির পশ্চিম অঞ্চলে রাজপুতনায় মেবার, যোধপুর প্রভৃতি রাজ্যের রাজপুত নরপতিগণ স্বাধীনভাবে প্রবল প্রতাপের সঙ্গে রাজ্য পরিচালনা করছিলেন। গুজরাট, মালব, উড়িষ্যা প্রভৃতি দিল্লির প্রাধান্য অস্বীকার করে স্বাধীনতা ঘোষণা করেছিল। দক্ষিণ ভারতের খানদেশ, বেরার, আহম্মদনগর, বিজাপুর ও গোলকুন্ডা স্বাধীন নরপতিদের অধীনে শাসিত হচ্ছিল। তাছাড়া পর্তুগিজগণ গোয়া ও দিউ দখল করে পশ্চিম উপকূলে নিজেদের প্রাধান্য বিস্তার করেছিল। এমনকি এদের উপদ্রবে মক্কা যাত্রী মুসলমানগণ নিরাপদে সাগর পাড়ি দিতে পারতেন না। প্রকৃতপক্ষে আকবরের সিংহাসন আরোহণের প্রাক্কালে ভারত শতধা বিচ্ছিন্ন ছিল। হিমুর সঙ্গে আকবরের যুদ্ধ, যা পানিপথের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত। আকবরকে দিল্লির সিংহাসন থেকে অপসারিত করার জন্য চুনার দুর্গের অধিপতি মোহাম্মদ আদিল শাহের হিন্দু সেনাপতি হিমু বা হেমচন্দ্র বক্কাল বিশাল সেনাদল নিয়ে আগ্রার অভিমুখে যাত্রা শুরু করেন এবং অতি সহজেই আগ্রা দখল করে নেন। এরপর তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিলে দিল্লির শাসনকর্তা তারদি বেগ তাকে বাধা দেন, কিন্তু তিনি পরাজিত হয়ে আগ্রায় পলায়ন করেন। ফলে দিল্লি হিমুর অধিকারে চলে আসে। হিমু বিক্রমাদিত্যে
উপাধি নিয়ে নিজেকে সম্রাট বলে ঘোষণা করে। 1556 খ্রিস্টাব্দে হিমুকে শায়েস্তা করার জন্য বৈরাম খাঁ দিল্লির অভিমুখে অগ্রসর হন। পানিপথে উভয়ই যুদ্ধে লিপ্ত হন। এই যুদ্ধ ইতিহাসে পানিপথের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ হিমুর হস্তি বাহিনী বৈরাম খাঁর বাহিনীকে প্রায় তছনছ করে ফেলে। মুঘল বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়, কিন্তু অর্কাসাত একটি তীর হিমুর চোখে বিদ্ধ হলে হিমু সংজ্ঞাহীন হয়ে যায়। নেতৃত্বের অভাবে হিমুর বাহিনী অসহায় হয়ে পড়লে এই সময় বৈরাম খাঁ সুযোগ বুঝে আক্রমণ করে হিমুকে বন্দী করে। বৈরাম খাঁ এই যুদ্ধে প্রায় 2500 হাতি সহ বিপুল পরিমাণ যুদ্ধের উপকরণ অধিকার করতে সক্ষম হন। বৈরাম খাঁ আকবরকে হিমুর শিরচ্ছেদ করতে অনুরোধ জানান, কিন্তু আকবর এতে অসম্মতি জানালে বৈরাম খাঁ নিজে হিমুর শিরচ্ছেদ করে। আকবর বিজয়ীবেশে 1556 খ্রিস্টাব্দের 6 নভেম্বর দিল্লি প্রবেশ করে। শের শাহ সুরের রাজ বংশের সমাপ্তি। কালবিলম্ব না করে আকবর আগ্রা অধিকার করেন এবং সিকান্দার সুরের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। ফলে সিকান্দার সুর 1557 সালে বশ্যতা স্বীকারে বাধ্য হন। আকবর তাকে বিহারে জায়গির প্রদান করেন, কিন্তু অল্পকালের মধ্যে সিকান্দার সুর বিদ্রোহী হয়ে উঠলে তাকে জায়গিরচ্যুত করা হয়। তিনি আত্মরক্ষার্থে বাংলায় আশ্রয় নেন। বাংলায় অবস্থানকালে 1559 সালে তার মৃত্যু ঘটে। অন্যদিকে ইব্রাহিম সুর মুঘল বিরোধিতা ত্যাগ করেন এবং আদিল সুর বাংলা অধিকারের বৃথা চেষ্টা করতে গিয়ে ইতোমধ্যে নিহত হন। এর ফলে পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভের ফলে ভারতের সার্বভৌম ক্ষমতা আকবরের নিক দাবি করার মতো আর কোন প্রবল আফগান প্রতিদ্বন্দ্বী রইল না। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির বিরুদ্ধে বিজয় লাভ করার পর বাবর যে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন, 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে সুর সেনাদের বিরুদ্ধে আকবরের জয়লাভের ফলে সেই সাম্রাজ্য বিপদমুক্ত হয়ে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা লাভ করে। সিংহাসনে অধিষ্ঠানের পর 1556 থেকে 1560 সাল পর্যন্ত প্রথম 4 বৎসর বালক আকবর নামে মাত্র শাসক ছিলেন। এই সময়ে তার অভিভাবক বৈরাম খাঁ মূলত শাসনকার্য পরিচালনা করতেন। পানিপথের যুদ্ধের কয়েক বৎসরের মধ্যে তিনি আজমির, গোয়ালিয়র, জৌনপুর প্রভৃতি অঞ্চল মুঘল সাম্রাজ্যভুক্ত করে। আকবর বৈরাম খাঁর নিক নানাভাবে ঋণী। বৈরাম খাঁ রাজক্ষমতা হাতে পেয়ে পরবর্তী সময়ে ক্ষমতা লিপ্সু ও স্বেচ্ছাচারী হয়ে ওঠেন। এসব কর্মকাণ্ডে আকবর ক্রমে তার ওপর বিরক্ত হয়ে ওঠেন। ক্রমে আকবরও বৈরাম খাঁর সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। ফলে 1560 সালে আকবর বৈরাম খাঁকে অভিভাবকত্ব থেকে অপসারিত করেন এবং স্বহস্তে মুঘল সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করে। 1561 সালে আকবর যে সাম্রাজ্য বিস্তার নীতির সূত্রপাত করেন, যা 1601 সালে খান্ডেশের আশিরগড় দুর্গ অধিকার পর্যন্ত তা অব্যাহত থাকে। এই দীর্ঘ 40 বৎসর স্থায়ী ধারাবাহিক বিজয়ের মধ্য দিয়ে আকবর সমগ্র উত্তর ভারতে এবং মধ্য ভারতে ঐক্য স্থাপন করে এক বিশাল সাম্রাজ্যের সৃষ্টি করে। আকবরের উত্তর ভারতে সাম্রাজ্য বিস্তার। 1561 সালে মালব অধিকার। আকবর স্বহস্তে রাজ্যভার গ্রহণ করে উত্তর ভারতের যে অঞ্চলটি অধিকার করেন তা হল মাল। 1564 সালে গন্ডোয়ানা দখল। আকবর পূর্ব অঞ্চলের শাসনকর্তা আশফ খাঁকে 50,000 সৈন্যের এক বাহিনী দিয়ে মধ্যপ্রদেশের গন্ডোয়ানা জয় করার জন্য প্রেরণ করে। তখন গন্ডোয়ানার রাজা বীরনারায়ণ ছিলেন নাবাল। এই সময়ে রানী মাতা দুর্গাবতী বীরনারায়ণের অভিভাবিকা রূপে রাজ্য শাসন করছিলেন। রাজমাতা দুর্গাবতী ছিলেন সাহসী। তিনি অত্যন্ত সাহসের সঙ্গে গড়ের পূর্বদিকে নারহিতে দুদিন মুঘল সৈন্যকে প্রতিহত করে, কিন্তু প্রতিহত করতে গিয়ে মুঘল সৈন্যের তীরের আঘাতে আহত হন এবং আত্মহত্যা করে। বালক রাজা বীরনারায়ণ বীরের ন্যায় যুদ্ধ করে প্রাণ বিসর্জন দেন। আশফ খাঁ বিপুল পরিমাণ স্বর্ণ, রৌপ্য মণিমুক্তার গন্ডোয়ানা রাজ্য থেকে হস্তগত করে। এভাবে গন্ডোয়ানা রাজ্য মুঘল সাম্রাজ্যভুক্ত হয়। রাজপুতদের সঙ্গে সম্পর্ক। সম্রাট আকবর ভারতে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে যে রাজপুতদের সহযোগিতা প্রয়োজন তা তিনি উপলব্ধি করতে পেরে রাজপুতদের সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপনের প্রয়াস নিয়েছিলেন। সম্রাট আকবর বুঝতে পেরেছিলেন যে রাজপুতরা শত্রু হিসেবে প্রবল এবং মিত্র হিসেবে নির্ভরযোগ্য, তাই তিনি রাজপুতদের সাথে সন্ধি করার উদ্যোগ নিয়েছিলেন। কিছুটা যুদ্ধের দ্বারা এবং কিছুটা বৈবাহিক সূত্রের দ্বারা এই প্রয়াসে তিনি সফল হয়েছিলেন। 1562 সালে আকবর আজমিরে খাজা মেনুদ্দিন চিশতির মাজার পরিদর্শন করতে যান।
পথিমধ্যে অম্বরের রাজা বিহারিমল এবং বহু রাজপুত দলপতি বশ্যতা স্বীকার করে তার সঙ্গে মৈত্রী স্থাপন করে। বিহারিমল নিজ কন্যার সঙ্গে আকবরের বিবাহ দেন। এই রাজপুত কন্যা যোধাবাই পরবর্তী মুঘল সম্রাট জাহাঙ্গীরের মা ছিলেন। বিহারিমল তৎপুত্র ভগবান দাস ও পৌত্র মানসিংহ আকবরের সৈন্যবাহিনীতে উচ্চপদ লাভ করে পরবর্তী সময়ে মুঘল সাম্রাজ্য বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। রাজা টোডরমল ছিলেন আকবরের অর্থমন্ত্রী। বেশিরভাগ রাজপুত যখন আকবরের দখলে চলে আসছে, তখন একমাত্র মেবারের রাজপুত রাজা মহারানা উদে সিংহ মুঘলদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। 1567 সাল আকবর মেবার আক্রমণ করে চিতোর দুর্গ অবরোধ করেন। মেবারের রাজা উদয় সিংহ পালিয়ে আরাবল্লীর দুর্গম পার্বত্য অঞ্চলে আত্মগোপন করে। প্রায় 4 মাস চিতোর দুর্গ অধিকারের চেষ্টার পর মুঘল সেনাবাহিনী চিতোর দুর্গে প্রবেশ করে। রাজপুত সৈন্যগণ বীরত্বের সঙ্গে যুদ্ধ করে প্রাণ বিসর্জন দেন। এভাবে চিতোর দুর্গ মুঘলদের অধিকারে আসে। 1572 সাল মেবারের রানা উদয় সিংহের মৃত্যু হলে তার পুত্র প্রতাপ সিংহ মেবারের রানা হন। তিনি উদয়পুর, কুম্ভল ও গোগুন্ডায় শক্তি সঞ্চয় করে চিতোর পুনরুদ্ধারের সংকল্প করে। আকবর অত্যন্ত উদার শর্তে রানা প্রতাপ সিংহকে আনুগত্য স্বীকারের আহ্বান জানালে তিনি তা প্রত্যাখ্যান করে স্বদেশের স্বাধীনতা রক্ষার শপথ নেন। আকবর 1576 সালের এপ্রিল মাসে রাজা মানসিংহ ও আশফ খাঁকে তার বিরুদ্ধে প্রেরণ করে। প্রতাপ সিংহ মুঘল সৈন্যবাহিনীকে মণ্ডলগড়ের মধ্য দিয়ে গোগুন্ডায় অগ্রসর হবার মুখে হলদিঘাট নামক গিরিপথে প্রতিরোধ করে। 1576 সালের 21 জুন তারিখে উভয় বাহিনীর মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। প্রতাপ সিংহ মুঘল সৈন্যবাহিনীর হস্তে পরাজিত হয়ে পলায়ন করে। ফলে গোগুন্ডা মুঘল সাম্রাজ্যের অধিকারভুক্ত হয়। অতঃপর সিরোহী, ইদার, বনশওয়ারা, ডুঙ্গরপুর, ওরছা প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র রাজপুত রাজ্যসমূহ আকবরের নিকট তথা মুঘলদের নিকট আনুগত্য প্রদর্শন করে। 1596 সালে রানা প্রতাপ সিংহ মৃত্যুবরণ করেন। তবে মৃত্যুর পূর্বে তিনি আজমির, চিতোর ও মণ্ডলগড় ব্যতীত তার হৃতরাজ্যের অনেকাংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। রানা প্রতাপের মৃত্যুর পর তার উত্তরাধিকারী অমর সিংহের বিরুদ্ধে আকবর 1599 সাল শাহজাদা সেলিম ও রাজা মানসিংহকে প্রেরণ করে। যুদ্ধে অমর সিংহ পরাজিত হন। তথাপি সমগ্র মেবার মুঘল সাম্রাজ্যভুক্ত করা সম্ভব হয়নি। মেবারের এই প্রতিরোধ সংগ্রাম ভারতের মধ্যযুগের ইতিহাসে এক রোমাঞ্চকর কাহিনী। পশ্চিম ভারতে সাম্রাজ্য বিস্তার। গুজরাট রাজপুতনা অধিকারের পর আকবর উত্তর ভারতে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হন। অতঃপর তিনি পশ্চিম ভারতের সমুদ্র উপকূলবর্তী অঞ্চল গুজরাট জয়ে মনস্থ করে। গুজরাট শস্যে, সম্পদে এবং ব্যবসা-বাণিজ্যে খুব সমৃদ্ধ ছিল। দিল্লির সুলতানি আমলেই বস্ত্রশিল্পে গুজরাট ভারতে বিশেষ মর্যাদার আসনে সমাসীন হয়। অবশ্য আকবরের গুজরাট অভিযানের এক বিদ্রোহী মির্জারা গুজরাটে আশ্রয় গ্রহণ করলে তাদের দমন করার প্রয়োজন দেখা দেয়। 2 গুজরাট ছিল সমুদ্রপথে ভারতের বাইরের দেশের যোগাযোগ ক্ষেত্র। 3 পর্তুগিজদের কর্মকাণ্ডের ওপর নজর রাখার প্রয়োজনে গুজরাট মুঘলদের অধিকারে রাখা জরুরি ছিল। 4 গুজরাটের প্রভূত সম্পদ ও বাণিজ্য ঘাঁটি আকবরকে গুজরাট অধিকারে উৎসাহিত করে। 7 নভেম্বর 1572 সাল আকবর আহমেদাবাদ যান। আকবর সহজেই গুজরাট জয় করেন। অতঃপর তিনি 8 ডিসেম্বর 1572 সালে আহমেদাবাদ থেকে ক্যাম্বেতে যান। সেখান থেকেই তিনি বিদ্রোহী মির্জাদের বিরুদ্ধে অগ্রসর হন। বিদ্রোহীদের মধ্যে ইব্রাহিম হুসেন মির্জা বরোদায়, মোহাম্মদ হোসেন মির্জা সুরাটে এবং শাহ মির্জা চাম্পানেরে ঘাঁটি স্থাপন করে। 1573 সালের জানুয়ারি মাসে মির্জা গোষ্ঠীর বিদ্রোহীরা মুঘল সৈন্যদের হাতে পরাজিত হয়। গুজরাটের শাসনভার খান আজমের হস্তে অর্পণ করে আকবর ফতেপুর সিক্রিতে ফিরে আসেন। পূর্ব ভারতে সাম্রাজ্য বিস্তার। আকবরের বাংলা ও উড়িষ্যা দখল। গুজরাট বিজয়ের পর আকবর ভারতবর্ষের পূর্বাঞ্চলে বাংলায় মুঘল আধিপত্য প্রতিষ্ঠায় সচেষ্ট হন। সুলেমান কোররানী নামে একজন আফগান সর্দার বাংলার শাসক ছিলেন। তিনি আকবরের বশ্যতা স্বীকার করে শাসনকার্য পরিচালনা করছিলেন। 1572 সালে সুলেমান কোররানীর মৃত্যু হলে তার পুত্র দাউদ বাংলার শাসক হিসেবে অধিষ্ঠিত হন। তিনি মুঘলদের কর্তৃত্ব অস্বীকার করে স্বাধীনতা ঘোষণা করেন। ফলে 1576 সালে স্বয়ং আকবর তার বিরুদ্ধে সৈন্যে অগ্রসর হন। দাউদকে পাটনা ও হাজিপুর থেকে বিতাড়িত করে আকবর দিল্লি প্রত্যাবর্তন করে।
এই সময়ে দাউদ উড়িষ্যায় আশ্রয় নিতে বাধ্য হন। মুঘল সেনাবাহিনী 1576 সালে রাজমহলের যুদ্ধে দাউদকে পরাজিত করে। যুদ্ধে তিনি নিহত হন। ফলে বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। কিন্তু বাংলার বার ভূঁইয়া নামে পরিচিত ঢাকা ও ময়মনসিংহের ঈশা খাঁ, যশোহরের প্রতাপাদিত্য, বিক্রমপুরের কেদার রায় প্রমুখ স্থানীয় জমিদারগণ মুঘলদের আক্রমণ বহুদিন প্রতিরোধ করে স্বাধীনভাবে রাজত্ব করছিলে। পূর্বাঞ্চলের অপর রাজ্য উড়িষ্যা আরও কিছুকাল এক প্রকার স্বাধীন থেকে 1592 সালে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। আকবর যখন সিংহাসনে অধিষ্ঠিত হন তখন তার সাম্রাজ্য পাঞ্জাব, দিল্লি ও আগ্রার মধ্যে সীমাবদ্ধ ছিল। সাম্রাজ্য সম্প্রসারণের জন্য তিনি দীর্ঘ 40 বৎসর সামরিক অভিযান পরিচালনা করে। তিনি উত্তর ভারতের মালব, গন্ডোয়ানা, রাজপুতনা, গুজরাট, পূর্ব ভারতে বাংলা, উড়িষ্যা, দক্ষিণ ভারতের আহমদনগর, বেরার, খানদেশ এবং উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলের সিন্ধু, বেলুচিস্তান, কাবুল, কাশ্মীর, কান্দাহার প্রভৃতি রাজ্য অধিকার করে উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কৃষ্ণা নদী এবং পশ্চিমে হিন্দুকুশ থেকে পূর্বে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। রাজ্য সম্প্রসারণের ব্যাপারে আকবর সমর অভিযানের পাশাপাশি কূটনীতিকে একটি কার্যকর পন্থা হিসেবে ব্যবহার করে সফলতা লাভ করেছিলেন। 1605 সালের 27 সেপ্টেম্বর আকবর মৃত্যুবরণ করেন। তার কবর আগ্রার ফাতেহপুর সিক্রিতে অবস্থিত। বাবুরকে মুঘল সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা বলা হলেও মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন মহামতি আকবর। বাবুর মুঘল সাম্রাজ্যের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, হুমায়ুনের শাসনকালে তা ধূলিসাৎ হয়ে গিয়েছিল। আকবর সে লুপ্ত ক্ষমতাকে পুনরুদ্ধার করে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে যোগ্যতার পরিচয় দিয়েছিলেন। ঐতিহাসিক ঈশ্বরীপ্রসাদের মতে শুধুমাত্র ভারত ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে আকবর একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছেন।